বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে খেলতে পারাটা অনেকের কাছে স্বপ্ন। রানার কর্নার ক্রস এবং বাংলাদেশের সমতায় ফেরা। সেই স্বপ্ন পূরণে অনেক কঠিন ধাপ পাড়ি দিতে হয় এক একজন খেলোয়াড়কে। তবে জাতীয় দলে খেলার জন্য টার্গেট থাকে তৃণমূল থেকেই। আর তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করার কাজ সরকারি সংস্থা ক্রীড়া পরিদপ্তরের। জেলা, বিভাগ কিংবা জাতীয় পর্যায়ে খেলা, ক্যাম্প, প্রশিক্ষণ সবশেষে চূড়ান্ত বাছাই করে ক্লাবে পাঠিয়ে এসব খেলোয়াড়দের জাতীয় দলের জন্য তৈরি করার কথা সংস্থাটির। শুধু ফুটবল নয়, সাঁতার, বিচ ফুটবল, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলোয়াড় তৈরি করার কাজ এই ক্রীড়া পরিদপ্তরের। খেলার মাঠ থেকে শুরু করে উপকরণ, প্রশিক্ষণ, প্রশিক্ষক সবকিছুর ব্যবস্থা করে ক্রীড়া পরিদপ্তর। এজন্য বছরে বরাদ্দ থাকে কোটি কোটি টাকার বাজেট। কিন্তু কতটুকু সফল হয়েছে এই ক্রীড়া পরিদপ্তর? তৃণমূল পর্যায় থেকে, গ্রামগঞ্জ থেকে ভালো উদীয়মান অ্যাথলেটদেরকে ওখানে কালেকশন করে নিয়ে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয় না বিদায় অ্যাথলেটিক্সের আজকের এই অবস্থা আর কি। ক্রীড়া পরিদপ্তর খেলার আয়োজন করে, খেলোয়াড় বাছাই করে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে আর অন্তর্ভুক্ত করে না। 2022 সালে আয়োজন করা হয়েছিল অনূর্ধ্ব 17 দলের খেলা। 7 বিভাগ থেকে বাছাই করা হয় 11 জনকে, যাদের ব্রাজিল পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা। ফিরে আসলে খেলবে জাতীয় দলে, কিন্তু ওই বাছাই পর্যন্তই শেষ। 11 জনের একজনও ব্রাজিল যেতে পারেননি, ঢুকতে পারেননি পরে জাতীয় দলে। কোথায় গিয়ে আটকে যায় ক্রীড়া পরিদপ্তর? এই নথি বলছে, জেলা ক্রীড়া অফিস আয়োজিত মহানগর ফুটবল প্রশিক্ষণে অংশ নিয়েছে 50 জন। অংশগ্রহণকারীর প্রত্যেককে ভাতা বাবদ 3000 করে মোট দেয়া হয় 1.5 লাখ টাকা। এই প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি প্রশিক্ষণ না করেও অর্থ উত্তোলন করা হয়েছে, পরিচালকের স্বাক্ষর ছাড়া অর্থ উত্তোলন করা হয়েছে এবং বিল ভাউচারে অসম্ভব জালিয়াতি করা হয়েছে। এসব বিষয় আমরা খোঁজখবর নিতে যাব ঢাকা থেকে চট্টগ্রামের দিকে। চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম। ভোর 6টা। মাঠে অনুশীলন করছে খুদে ফুটবলাররা। কাগজ কলমের তথ্য বলছে, হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে মাঠে অনুশীলন করছে তারা। একাডেমির প্রশিক্ষণের বাইরে কোনো প্রশিক্ষণের মধ্যে যান না, আমরা শুধু একাডেমিতেই প্রশিক্ষণ। সরকারি কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন? না। কোন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন? আন্ডার 15 কিশোরে। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? বিহঙ্গ। বিহঙ্গ। আচ্ছা, সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করেছেন? না। তাহলে কি আমাদের কাছে থাকা কাগজের তথ্য ভুল? সুলাল কান্তি বড়ুয়া 35 বছর ধরে ফুটবল কোচ হিসেবে কাজ করছেন চট্টগ্রামে। তিনি হয়তো আমাদের সঠিক তথ্য দিতে পারবেন চট্টগ্রাম মহানগরে কোনো ফুটবল প্রশিক্ষণ হয়েছে কিনা। 5 বছরের মতো আমি ট্রেনিং নিয়েছি ফুটবলের উপরে। ক্রীড়া সংস্থার অধীনে চট্টগ্রাম মহানগর ফুটবলের প্রশিক্ষণ, এটা আমার জ্ঞাত নয়। এরকম কোনো প্রশিক্ষণ আপনারা দেখছেন না? কোথায়? এই যে 2023-24 এই বছরে এই ব্যাপারে আমি অবগত নই। সে ব্যাপারে মানে আপনারা কোনো প্রশিক্ষণ জেলা ইয়া থেকে দেখেন না, পাইনি আমরা, আমার নজরে আসেনি। ফুটবল থেকে এবার সাঁতারে যাওয়া যাক। চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ।
পুকুরে সাঁতার কাটছেন শিক্ষার্থীরা। অথচ 2002 সালে এই অত্যাধুনিক সুইমিং পুলটি নির্মাণ করা হয়েছিল কোটি টাকা খরচ করে। সুইমিং পুল রেখে পুকুরে কেন সাঁতার শেখানো হচ্ছে, প্রশ্ন রেখেছিলাম কলেজের অধ্যক্ষের কাছে। সুইমিং পুলটা আসলে আমাদের 2012 সালের দিকে মোটরটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমরা আর মোটরটা রিপেয়ার করতে পারিনি। তো এটা আসলে রিপেয়ারিং কস্টটা যে পরিমাণ আমাদের যে বরাদ্দ আসে সেই বরাদ্দে কাভার হচ্ছিল না। সেই থেকে 2012 সালের পর থেকে মোটর নষ্ট হয়ে যাওয়ার কারণে সুইমিং পুলটা এখন অব্যবহৃত রয়েছে আর কি। এবার এই দৃশ্যে নজর দেয়া যাক। ছবিটি 1 বছর আগের। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস যৌথভাবে আয়োজন করেছিল এই সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার। অংশ নিয়েছিল অনগ্রসর 35 জন মেয়ে ও 5 জন ছেলে। 14 দিনের এই আয়োজনে প্রশিক্ষক ছিলেন নুজ্জাত জাহান। বাকি গল্পটা শোনা যাক নুজ্জাতের কাছ থেকেই। ছেলে আমরা দেখছি 30 জন, আপনি কি 30 জন ছেলে করছেন ট্রেনিং? না না, 30 জন ছেলে ছিল না, আমার 4 থেকে 5 জন ছেলে ছিল। এখানে আপনার 10,000 টাকা যেটা দেখাচ্ছে, আপনি কি দুইটা ট্রেনিং করিয়েছেন? আমি একটা ট্রেনিং করিয়েছি, আমি সেপ্টেম্বরে করিয়েছি। এই সময় তো আপনি অফিস করছেন অবশ্যই, তাই না? না, আমি এই সময়ে ছিলাম না, আমি শুধুমাত্র সেপ্টেম্বরের সময় ছিলাম। আচ্ছা, এখানে আপনার নামে বিল দেখা যাচ্ছে হচ্ছে অক্টোবরে কি আপনি এই 10,000 টাকা পেয়েছেন? না, আমি অক্টোবরে 10,000 টাকা পাই নাই। এটা লেখা তো আসলে মিলে না। না না, এটা আমার সাইন না, আমার নাম আমি নুরসাত ইংলিশে এটা লিখি। প্রশিক্ষকদের সম্মানী বাবদ যে টাকা দেয়া হয়েছিল তা তিনি পাননি। সম্মানীর বিলে যে স্বাক্ষর আছে সেটিও তার নয়। শুধু তাই নয়, গরমিল আছে টাকার হিসাবেও, আছে প্রশিক্ষণার্থীর সংখ্যা নিয়েও। চট্টগ্রাম সুইমিং ফেডারেশন। এখানে এসে ভয়ঙ্কর এক তথ্য পাওয়া গেল। কাগজ কলম বলছে 2023-24 সেশনে সাঁতার প্রশিক্ষণ হয়েছিল এখানে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। কিছু কিছু লেখা একই হাতের, একটু চেঞ্জ আছে, কিন্তু বাকিগুলো মনে হচ্ছে একই হাতে। টাকা পয়সা দিলে দেয় ঠিক মতো? টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে ওই বললাম না, মানে এদের ক্ষেত্রে দেয় কিনা আমি এটা ক্লিয়ার না। 1 মাস আগেও আমি তৎকালীন ক্রীড়া অফিসারকে বলছিলাম যে স্যার একটা প্রোগ্রাম মানে আমাদেরকে দেন, অন্যান্য জেলায় হয় এগুলো দেখি বা আমাদের কুমিল্লাতেও হয়, এরকম একটা প্রোগ্রাম আমাদেরকে দেন। তো আমাদের এখানে বিগিনার্স কার্যক্রমটা কন্টিনিউ চালু থাকে। স্যার ওই বিবেচনা করে এখানে প্রোগ্রামটা না দিয়ে শারীরিক শিক্ষা কলেজে প্রোগ্রামটা দিছে এই আর কি। যার কারণে এই বিষয়টা আমি মানে এদেরকে খেলোয়াড়দেরকেও চিনি না, এই প্রোগ্রামের বিষয়ে কোনো মানে আর্থিক লেনদেন হাবি যাবে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমরা কথা বলতে চাই চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের উপপরিচালক আব্দুল বারীর সাথে। কার্যালয়ে তাকে পাওয়া গেল না। ঘুমন্ত অফিস কর্মচারীর কাছ থেকে জানা গেল বারী সাহেব আছেন চট্টগ্রাম সুইমিং ফেডারেশনে। আবারও সুইমিং ফেডারেশনে টিম 360 ডিগ্রি। বিষয়টা তো আমি তো স্টেশন ছিলাম না, এখানে পূর্বতন কর্মকর্তা কী করেছেন সেটা তো আসলে আমার জানার কথা না। আব্দুল বারী দায় চাপালেন সেই সময়ের চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদের ওপর। 2017 থেকে 2024 সাল পর্যন্ত জেলা ক্রীড়া অফিসারের দায়িত্বে ছিলেন হারুন। জেলা ক্রীড়া অফিসের তথ্য বলছে এখানে 2টি প্রশিক্ষণ হয়েছে, কিন্তু আমরা যেটি দেখছি প্রশিক্ষণ হয়েছে মাত্র 1টি। আরেকটি প্রশিক্ষণের কাগজে কলমে শুধু হয়েছে। অভিযুক্ত ক্রীড়া অফিসার হারুনুর রশিদের মুখোমুখি টিম 360 ডিগ্রি। ইউনিসেফেরটা কতজন ছেলে কতজন মেয়ে ছিল? ইউনিসেফের আমার ছেলে মনে হয় 30 মেয়ে 30 ছিল, আমার এক্সাক্ট মনে নাই, 30-60 জন ছিল। কিন্তু ইউনিসেফের যেটা করছে ওটা প্রতিবন্ধীদের, ওখানে হচ্ছে যে মেয়ের সংখ্যাই বেশি, ছেলে ছিল মাত্র 5 জন। আমার এক্সাক্ট মনে নাই, ওটা আমার 1 বছর আগে। এটা কিন্তু হয়ই না, এটা হয়েছে ভাই, এটা হবে না কেন? এই স্বাক্ষরগুলোর প্রতিটা একজনের স্বাক্ষর।
এখন এটা আমরা যখন এটা দিই তখন একজনকে দিয়ে দিই অধিনায়ক বা যারা একজন লিখতে পারে, হ্যাঁ, কারণ প্রতিজন থেকে তো এটা সাক্ষ্য নেওয়াটা আসলে অসম্ভব হয়ে ওঠে। হ্যাঁ, প্রতিজন থেকে এটা হয়তো ট্রেনিংই হয় নাই। ট্রেনিং হয়েছে ভাই, ঠিক আছে। কিন্তু এই মহিলা তো এই ট্রেনিং এর সাথেই ছিল, কিন্তু এই মহিলা দেখেন, আপনি দেখেন এই যে 2 তারিখ থেকে 10 তারিখ 1 তারিখ পর্যন্ত 1 মাস, এইটাও হচ্ছে যে 2 তারিখ থেকে হচ্ছে যে 21 তারিখ পর্যন্ত একই ট্রেনিং। একই ট্রেনিংয়ে এই মহিলা হচ্ছে যে টাকা পাইলো 7,000 টাকা, এবং এই মহিলা হচ্ছে ট্রেনিং করলো 10 জন। আপনার হচ্ছে মেয়ে মানুষের সংখ্যা বেশি, পুরুষ মানুষের সংখ্যা মাত্র 5 জন। সেখানে আপনি দেখেন এখানে মেয়ে 30 জন, পুরুষ 30 জন। এই ট্রেনিং তো হয়ই না। না হয়েছে, ওটা একই ট্রেনিং, তো এটা একই ট্রেনিং হয়েছে, ঠিক আছে। একই ট্রেনিং যদি হয় না একই বলতে ওই মেয়ে তো করছে 14 দিনের ট্রেনিং, আপনি এখন না এটা ক্রীড়া অফিসার, এটাও ক্রীড়া অফিসার একই, এটা এখানে তো অন্য কিছু নাই। দুর্নীতির প্রমাণ থাকার পরেও সব অস্বীকার করে বসলেন হারুনুর রশিদ। স্বীকার করুক আর না করুক, ক্রীড়া পরিদপ্তরে এমন অনিয়ম দুর্নীতি চলে আসছে যুগ যুগ ধরে। দুর্নীতিবাজ ও অসাধু চক্র এতটাই শক্তিশালী যে এই দুষ্ট চক্রের কবল থেকে বেরই হতে পারছে না সংস্থাটি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। প্রতি বছর খেলোয়াড় তৈরির জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ক্রীড়া পরিদপ্তর, কিন্তু কার্যক্রম শুরুর আগেই টাকা উঠিয়ে ফেলেন জেলার কর্মকর্তারা। এমনকি প্রশিক্ষণ না করিয়েও টাকা লুটপাটের ঘটনাও কম না। ক্রীড়া পরিদপ্তরের আরও একটি বড় ধরনের জালিয়াতির ঘটনা দেখব এবার। ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের। এসব টুর্নামেন্ট শুরুর আগে আয়োজন করা হয় প্রশিক্ষণের। প্রশিক্ষকদের যাতায়াত এবং খাওয়া বাবদ দেওয়া হয় 35,000 টাকা। এবার দেখা যাক প্রশিক্ষকরা কত টাকা পেয়েছেন। শুরুতেই আমরা হাজির কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মঈনউদ্দিন মিল্কির সামনে। কাগজপত্রের হিসেবে তিনি 35,000 টাকা পেয়েছেন, বিলে তার স্বাক্ষরও আছে। কিন্তু মঈনউদ্দিনের দাবি টাকা তিনি পাননি। বলছেন এখানে যে স্বাক্ষর আছে এটিও তার নয়। তাহলে আমি অন্য যারা আছে আপনার এখানে দেখে কি মনে হচ্ছে, অন্য যেগুলো স্বাক্ষর যারা আছে এগুলো তো সব একই রকম মনে হচ্ছে? একই রকম বলতে ধরেন আমরা তো এখন বাই নেমে লিখে না, সবাই তো একটা একটা স্বাক্ষর ব্যবহার করে, ঠিক আছে, যেটা আমরা করি আর কি, কোনো একটা শিটের মধ্যে যেটা দিই। চট্টগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদের নামেও একটি টাকা উত্তোলন করা হয়, কিন্তু তার দাবি এই টাকা তিনিও পাননি। ঢাকায় 15 দিন ট্রেনিংয়ের জন্য আপনারা হচ্ছে 5,000 টাকা করে প্রতিদিন পেয়েছেন কি? এই যে হারুন রশিদ আপনার নাম এবং আপনার স্বাক্ষর দেওয়া আছে, এটা আপনারা পেয়েছেন? জি না আমি পাই না এটা। এই সময় আপনি ট্রেনিং করতেন? জি হ্যাঁ করছি, জি। এটা আমাদের 24-24 গত অর্থ বছরে। জি। কয়দিনের ট্রেনিং ছিল এটা? আমাদের 1 মাস ব্যাপী ট্রেনিং থাকে, কিন্তু ক্লাস হয় যে 20টা, মানে সপ্তাহে 5 দিন করে, 4 সপ্তাহে 20 দিন। জি, 2 দিন বন্ধ থাকে। এখানে আমি যেটা শুনছি আপনারা হচ্ছে ইউনিসেফের সাথে একটা ট্রেনিং করছেন? যা ইউনিসেফের ট্রেনিং হয়েছিল। এইটাই? না এটা না, ইউনিসেফটা আলাদা। হ্যাঁ আলাদা, ইউনিসেফটা আলাদা। কাগজ কলম বলছে 35 জন পেয়েছেন 12,35,000 টাকা, কিন্তু একজনও সেই টাকা পাননি। বিল উত্তোলনের কাগজে দেখা যাচ্ছে সহকারী পরিচালক সংগঠন মোহাম্মদ আখতারুজ্জামান, উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ও যুগ্ম সচিব KM আলী রেজার স্বাক্ষরে উত্তোলন করা হয়েছে 12,25,000 টাকা, কিন্তু সেই কাগজে পরিচালকের স্বাক্ষর নেই। পরিচালকের স্বাক্ষর ছাড়া বিল উত্তোলন কি সম্ভব? জানতে চাই ক্রীড়া পরিদপ্তরের তৎকালীন পরিচালকের মুখ থেকে। অফিস প্রধানের স্বাক্ষর ছাড়া হচ্ছে যে কিভাবে আপনার? এইটাই আমারও ধারণার বাইরে ছিল, কখনো কল্পনা করিনি। কিন্তু অর্থবছর শেষে যখন আমি ব্যাংকে স্টেটমেন্ট
উঠাই নিয়ে এসে আমি যাচাই করি, তখন দেখলাম যে আমার স্বাক্ষর নেই, কোথাও আমার স্বাক্ষর নেই। তা এইটা তো তাহলে এই অফিস প্রদান দরকার কি? এই যে আমার সামনেই আছে আপনার, আমার এই বিলগুলো কোথাও আমার স্বাক্ষর পাবেন না। একদিনে, এমনকি একদিনই 23টা চেকে তারা টাকা তুলেছে, 23 চেকে। এটা হচ্ছে 11/10/2023। তাহলে তাহলে আমি তো এই অফিস প্রদানের তো কোনো দরকার নেই। এই নথিটায় 11,48,08,136 টাকা। এটির বিল দাখিল হয়েছে পরিচালক বরাবর, মানে অফিস প্রধান পরিচালক, কিন্তু কোথাও পরিচালকের স্বাক্ষর নাই, এমনকি পরিচালকের সিনও করানো হয় নাই। আমার কাছে একটু শুনলাম যে এমন ব্যাখ্যা আপনাদের কাছে বা দিছে যে ইজিপিতে এটা লাগে না, এটা একবারে মানে ভেগ কথা। ইজিপি ওয়ার্ক অর্ডারের ক্ষেত্রে একরকম, বাট বিল দেওয়ার ক্ষেত্রে আপনাকে অফিস প্রদানের স্বাক্ষর ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। আর্থিক বিধিবিধান বা চাকরি বিধিবিধানের কোথাও কোনো সুযোগ নেই, এটি আমরা কখনো কল্পনাও করিনি। এটা একটা ভুল বোঝানোর জন্য, আপনাদেরকে মানে মিসগাইড করার জন্য এই ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে কিভাবে টাকা উত্তোলন হলো জানতে আমরা হাজির ক্রীড়া পরিদপ্তরের কার্যালয়ে। বিলে স্বাক্ষরকারী কর্মকর্তারা সবাই এখন বদলি হয়ে গেছেন। ক্রীড়া পরিদপ্তরে এসে পাওয়া গেল আরও বেশ কিছু নথি। এক প্রশিক্ষণকে 2 বার দেখিয়ে টাকা লোপাটের ঘটনাও ঘটেছে এখানে। টাকা ওঠানো হয়েছে একবার টেন্ডার করে, আরেকবার কোটেশন দিয়ে। টেন্ডার কপিতে দেখা যাচ্ছে 3,86,000 টাকা খরচ করেছেন উপপরিচালক SIM ফেরদৌস আলম, আর কোটেশন নথিতে দেখা যাচ্ছে 2,95,000 টাকা ব্যয় করছেন একই অনুষ্ঠান শেষ করতে। কিভাবে একই কাজ 2 বার দেখিয়ে টাকা নিলেন ফেরদৌস আলম? মুখোমুখি হতে চাই তার সাথে। তিনি আবার রাঙামাটি জেলায় বদলি হয়ে গেছেন। রাঙামাটি জেলার ক্রীড়া কার্যালয়ে টিম 360 ডিগ্রি। সরকারি কোনো অফিস বন্ধ না থাকলেও সেই অফিসে তালা ঝুলছে। আমার নাম হচ্ছে সম্রাট। অফিস আজকে বন্ধ নাকি? আজকে কি শুক্রবার? আমি তো ছুটিতে আসছি। অফিসে কে আছে তাহলে? অফিসে আমাদের অফিসার আছে তো, নতুন আছে। কই অফিসার? কই অফিসে থাকার কথা তো, আমি তো বাড়িতে আছি। কই তালা লাগানো তো অফিস? তাহলে হয়তো বা উনি জেলা পরিষদে যাইতে পারে। ওনার নাম্বারটা একটু দিন তো। হ্যাঁ, কি নাম ওনার? হ্যালো, ওনার নাম কি? ওনার নাম হচ্ছিল SM ফেরদৌস আলম। উনি কি জেলা পরিষদে? হ্যাঁ, জেলা পরিষদে যাইতে পারে বেতনের ইয়ার জন্য। বিভিন্ন অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিদপ্তর থেকে বদলি করা হয় উপপরিচালক ফেরদৌস আলমকে। আমরা এসেছি রাঙ্গামাটিতে, যেখানে তাকে বদলি করা হয়েছে। এই অফিসে তিনি এখন নেই তার অফিসের পিয়নও। তাহলে দেশের ক্রীড়া জগতের কী অবস্থা প্রশ্ন থাকছে। রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে টিম 360 ডিগ্রি। ঢাকায় পাওয়া গেল ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক SIM ফেরদৌসকে। প্রশ্ন ছিল, একই কাজ 2 বার দেখিয়ে কিভাবে বিল উত্তোলন করলেন? উনি এখানে লেখছে কিন্তু এটা, কিন্তু এই বিল দিছে কিন্তু কোটেশনেরটা, আর এখানে কিন্তু উনি বিল দেয় নাই, উনি দিয়েছে কিন্তু আপনার টেন্ডারটা। এটা কিন্তু একটা টেন্ডার ডকুমেন্ট দিচ্ছে, এখানে কিন্তু বিল দেয় না। এখানে টাকা আর এই টাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে না, সেটাই তো আপনার এই টাকার এইটুকু কিন্তু, এটা 23 লক্ষ, এটা কিন্তু না, এটা টোটালটা। এটা টোটাল বলতে আপনার শুধু তো পার্ট বাই পার্ট উনি দিয়েছে। উনি আসলে যেটা করেছে, উনি অনেক চালাকি করেছে শুধু ভুয়া অভিযোগ সাজানোর জন্য। এটা দেখেন 1 থেকে শুরু করে হবে, কিন্তু দেখেন এখানে কি 49, 50, 51, তাহলে আরো সামনে তো আছে। আচ্ছা ঠিক আছে, এইখানে তো হচ্ছে উনি যেটা দেখাইছে যে প্রশিক্ষণের এখানে টাকা নিছেন, জি ট্রেনিং এর পার্টটা, এখানেও প্রশিক্ষণের টাকা নিছেন 2 বার। একটাতে নিছেন 2,95,000 টাকা, আর একই প্রশিক্ষণের জন্য এখানে টাকা নিছেন এটা হচ্ছে 2,02,00,000 টাকা। আপনার এটা দিয়ে তো টাকা নেওয়া বোঝায় না, এটা দিয়ে হচ্ছে যে আমরা টেন্ডার দিয়েছিলাম, কিন্তু যারা টেন্ডার পেয়েছে তারা এই পার্টটা তো করে নাই, ফলে তারা বিল তো এটা বাদ দিয়ে নিয়েছে। এবার পরিদপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘুরে আসা যাক।
সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম। ক্রীড়া বিষয়ে দক্ষ প্রশিক্ষক ও দক্ষ মানব সম্পদ তৈরি করতে 2001 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের শারীরিক শিক্ষা কলেজ। এখান থেকে বেরিয়ে প্রশিক্ষকরা চলে যান দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে, যোগ দেন শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে। যে প্রতিষ্ঠান থেকে দক্ষ শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক তৈরি হচ্ছে, সেই প্রতিষ্ঠান নিজেই রুগ্ন। বিল্ডিং যেগুলো আছে এখন অবকাঠামো সবগুলোই মোটামুটি ব্যবহারযোগ্য এবং ভালো পর্যায়ে আছে। শুধুমাত্র বয়েজ হোস্টেলটা আমরা এই বছর সেটার জন্য বরাদ্দ পেয়েছি। আমরা এই বছর ইনশাল্লাহ এটা কাজে হাত দেবো আর কি, এবং তাহলে আমাদের এই ভবনটাও মোটামুটি একদম হয়ে যাবে। তথ্য বলছে 2021 সালে 15 জন এবং 2022-এ 11 শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন এই প্রতিষ্ঠানে, অথচ শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 17, অর্থাৎ ছাত্রছাত্রীর চেয়ে শিক্ষক কর্মকর্তাই বেশি। আমাদের আসলে সম্প্রতি 4টা পাবলিক ইউনিভার্সিটি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শারীরিক শিক্ষা এবং স্পোর্টস সায়েন্স নামে একটা স্পোর্টস সায়েন্সের উপর অনার্স কোর্স চালু হয়েছে। তো যুগের সাথে তাল মিলিয়ে আসলে আমরা যদি অনার্স কোর্সটা চালু করি, তাহলে আমাদের এই যে আগের যে ঋত গৌরব এটা পুনরুদ্ধার হবে এবং এখানে আশানুরূপ আমরা ছাত্রছাত্রী পাবো আর কি। আর যেহেতু এখন 1 বছর মেয়াদি যে বিপিএড ডিগ্রিটা দিই, সেটা অনেক চাকরির ক্ষেত্রে এখন এটা আর চাওয়া হচ্ছে না। বিশেষ করে সরকারি হাই স্কুল এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ওনারা সরাসরি 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারীদেরকে ওনাদেরকে সুযোগ দিচ্ছে। সে কারণে আমাদের এখানে স্টুডেন্ট স্বল্পতা দেখা দিচ্ছে। যদি এখানেও যদি 4 বছর মেয়াদি অনার্স কোর্স চালু হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীরও মানে সব কিছু ফুলফিল হবে এবং আমাদের কোর্সের মানটাও অনেক বেড়ে যাবে। ক্রীড়া পরিদপ্তরের আরও একটি শাখা অ্যাথলেটিক্স। এখান থেকেও দক্ষ অ্যাথলেট বের হবার কথা। কিন্তু এখানেও অনিয়ম দুর্নীতির গন্ধ পাওয়া গেল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অ্যাথলেটিক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, তিনি আবার চট্টগ্রাম কলেজের ক্রীড়া শিক্ষকও। কেন দক্ষ অ্যাথলেট তৈরি হচ্ছে না, তার কিছু কারণ জানা গেল তার কাছ থেকে। অ্যাথলেটিক্সের যে আপনার স্কোপগুলো দরকার, যে রিসোর্সগুলো দরকার অ্যাথলেটিক্সের জন্য, সে সমস্ত স্কোপগুলো আমরা একেবারে তৃণমূল থেকে আমরা জাতীয় পর্যায় পর্যন্ত সেগুলোকে আমরা বিস্তার ঘটাতে পারি না, এবং যেটুকুন হয় সরকারি ব্যবস্থাপনায় বা বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে যেগুলো হয় সেগুলো কিন্তু যৎসামান্য, সেগুলো পর্যাপ্ত পরিমাণে হয় না। আর এক্ষেত্রে অ্যাথলেটিক্সের যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা, সেটা শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ট্র্যাক ছাড়া, বিশেষ করে আপনার ঢাকা স্টেডিয়ামে যে সিনথেটিক ট্র্যাক আছে, এরকম আর্মি স্টেডিয়ামে যে সিনথেটিক ট্র্যাক আছে, এই দুটো জায়গায় বিকেএসপিতে আছে কয়েকটা। এটা ছাড়া অ্যাথলেটিক্সের কিন্তু প্রাণ হলো, অ্যাথলেটিক্স পারফর্ম করার জন্য প্রাণ কেন্দ্র হলো আপনার সিনথেটিক ট্র্যাক, যেটা একেবারে অপর্যাপ্ত বললেই চলে। কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট পরিদপ্তরের কোনো অনুমোদন না নিয়ে আয়োজন করা হয় এই খেলার। খরচ হয়েছিল 40 লাখ টাকার। খরচ কোথায় করা হয়েছে তারও কোনো রেকর্ড রাখা হয়নি। কথা বলতে চাই জেলা ক্রীড়া কর্মকর্তা মঈন উদ্দিন মিল্কির সাথে। আমি জেলা ক্রীড়া অফিসার, আমি ক্রীড়া পরিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি। আমার এখানে জেলা প্রশাসনের সহযোগিতা আমরা এই টুর্নামেন্টটা বাস্তবায়ন করে থাকি। বাস্তবায়ন বলতে ওনারা যে যে রিকোয়ারমেন্ট দেয় সেগুলো শুধুমাত্র আমরা চাহিদার পরিপ্রেক্ষিতে দিয়ে থাকি। আর্থিক বিষয়টা পুরাটাই পরিচালক, উপপরিচালক ওনারাই করে থাকে। আমাদের কোনো টাকা পয়সা হাত নেই এখানে। 40 লাখ টাকা বরাদ্দ থাকে বলছে, বাট এটা খাত তো সব টাকা তো আর আমার মাধ্যমে খরচ হয় নাই। হ্যাঁ, তাহলে এটা তো পরিদপ্তরেই করে, ওরা পরিদপ্তর থেকে সরাসরি ওরা তত্ত্বাবধান করে। তিনি নাকি কিছুই জানেন না, পুরো খরচ করেছে ক্রীড়া পরিদপ্তর। এ বিষয়ে আমরা কথা বলতে চাই প্রতিষ্ঠান প্রধানের সাথে, কিন্তু প্রশ্ন হচ্ছে অনুমোদন নেই, বাজেটও নেই, তাহলে এই খেলা হলো কিভাবে?
আবার ঠিকই তুলে নেওয়া হয়েছে খরচের সব টাকা। জড়িতদের মুখোমুখি হব আমরা, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রশিক্ষণের টাকা আত্মসাৎ, বিল ভাউচার জালিয়াতি, পরিচালকের স্বাক্ষর ছাড়া বিল উত্তোলন, ভাউচারের স্বাক্ষরেও আছে গড়মিল। এমন কোনো অনিয়ম দুর্নীতি নেই যা ঘটে না ক্রীড়া পরিদপ্তরে। এবার এমন একজন দোকান মালিকের সন্ধান পেয়েছি আমরা, যার স্বাক্ষর 20 রকমের। বিটেক্স, বিজনেস ওয়ার্ল্ড ও ভাই ভাই খেলাঘর। দোকান 3টি হলেও মালিক একজন, নাম কবির হোসেন। এই কবির হোসেনের খোঁজে এখন টিম 360 ডিগ্রি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। আমাদের হাতে থাকা ক্রীড়া সামগ্রী ক্রয়ের ভাউচার বলছে ভাই ভাই খেলাঘর নামের দোকানটি এখানেই। এই প্রতিষ্ঠানের মালিক কবির হোসেন। তার আরও একটা পরিচয় আছে, তিনি লক্ষ্মীপুর জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের চাচাতো ভাই। আমরা কবির হোসেনের মুখোমুখি হতে চাই। আপনার ভাই ভাই খেলাঘর, বিভিন্ন ট্রফি বিক্রি করেন দোকান আছে? ভাই ভাই খেলা আমরা এসেছিলাম ভাই ভাই খেলাঘর নামে একটি প্রতিষ্ঠান খুঁজতে, যেখান থেকে গোপালগঞ্জ, চাঁদপুর এবং বিভিন্ন জেলা থেকে যারা ক্রীড়া সামগ্রী কিনেছেন তাদের ক্যাশ মেমো এখানে রয়েছে। এই এলাকাতেই ভাই ভাই খেলাঘর থাকার কথা, কিন্তু আমরা এখানে এটি পাচ্ছি না। কথা বলতে চাই মুঠোফোনে, এবারও তাকে পাওয়া গেল না। এ বিষয়ে কথা বলতে চাই সেই জাহাঙ্গীরের সাথে। তিনি এর আগে ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। আমার সম্পর্কে চাচাতো ভাই, আমি বলেছি সে তো আছে, তাকে বলা হচ্ছে কাল্পনিক। আসলে তো সে কাল্পনিক না। আমার চাচাতো ভাইকে একজনকে একটা ব্যবসা করতে পারে না, সে তার আমার কেউ না। কারণেই নাকি সবাই নেই এটা সম্পূর্ণ মানে, তাহলে সবাইকে জিজ্ঞেস করে দেখেন আপনি, কোনো জেলা ক্রীড়া অফিস বলতে পারবে যে আমার কারণে কেউ কখনো কবিরের কাছ থেকে মাল আনলে? কবির শুধু ভাউচার দিয়ে দেয়, মাল দেয় না। এটা আপনি যদি না, এটা যদি আপনি 64টা জেলা ক্রীড়া অফিসে দেখেন, 64 জেলা ক্রীড়া অফিসে আপনি কবিরের এখানে এক ধরনের স্বাক্ষর, হ্যাঁ, এই কবিরের এখানে আরেক ধরনের। এটা তো আপনার ওই জেলা ক্রীড়া অফিসের এবং কবির বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। অর্থাৎ জাহাঙ্গীর দায় নিতে চান না। প্রতি বছর ক্রীড়া মন্ত্রণালয় জেলা পর্যায়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট সরঞ্জাম সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে। 2022-23 অর্থবছরে ক্রীড়া পরিদপ্তর এজন্য প্রায় 12 কোটি টাকার ফুটবল ও অন্যান্য ক্রীড়া সামগ্রী ক্রয় করে, যার মধ্যে ফুটবলের সংখ্যা 34,000। শুধু ফুটবলের দাম ধরা হয়েছে 5,14,034 টাকা, অর্থাৎ প্রতি বলের দাম 1,471 টাকা। গেল সরকারের আমলে নিউ ক্লাসিক স্পোর্টস নামের প্রতিষ্ঠানটি ফুটবল সরবরাহ করেছে ক্রীড়া পরিদপ্তরে। অভিযোগ আছে অন্যদের চেয়ে তারা বেশি সুবিধা পাচ্ছে। এমনটাই জানালেন একই টেন্ডারে অংশগ্রহণ করা বাংলাদেশ স্পোর্টস, যারা টেন্ডার পায়নি। অতিরিক্ত দাম তো এটা তো আমাদের জানাই আছে, কারণ এক পার্টি তো, এখানে তো কোনো প্রতিযোগিতা হয় নাই। এবং এই যে বিগত 1 থেকে 12 নম্বর, এই 12টা প্রতিষ্ঠান বিগত 15 বছর আগে এগোরে বাদ দিয়ে দিয়েছে পরিকল্পিতভাবে এই সিস্টেমের ভিতরে ফেলে। যেমন ফুটবল, এই যে এরা বড় বড় ব্যবসায়ী, এরা এদেরকে এই যে এদের প্রতিষ্ঠানগুলি খুঁজেও মনে করেন আপনি হারিকেন দিয়ে হইতে কষ্ট হইব। অথচ আমরা কিন্তু এরকম বড় প্রতিষ্ঠান আমরা কিন্তু যাইতে পারতেছি না, শুধুমাত্র এই কন্ডিশনের কারণে। আমরা চাই এখন যেহেতু একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে, বৈষম্য বিরোধী যে ইয়াটা আছে, আমরা চাই এটা এমন একটা সিস্টেম করুক সবাই যাতে পার্টিসিপেট করতে পারে। আমাদের গন্তব্য এবার রাজধানীর গুলিস্তানে। বিগত 15 বছর ধরে যেই প্রতিষ্ঠানটি ফুটবল সরবরাহ করে আসছে, সেই নিউ ক্লাসিক স্পোর্টস নামের প্রতিষ্ঠানে আমরা। এই দোকানটি প্রতি বছর কিভাবে এত টাকার কাজ পায়? এটার খরচটা বেয়ার করছে হলো ফ্যাক্টরি। আর চারজন রিপোর্ট সেক্রেটারি গেছে, তিনজন গেছে। এটা কোন কোম্পানি? স্পোর্টস
স্পোর্টস আপনারা কত করে পাসপোর্টে? আমাদের হাতে এই বাবুলের একটি ফোনো রেকর্ড আছে, যেখানে তিনি ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুল ইসলামের সাথে কমিশনের টাকা লেনদেনের বিষয়ে কথা বলছেন। আমরা কি পার্সেন্ট দিছি এটা কামাল মিয়া জানে, আমার তো বিষয় নাই, কি দিল না দিল এটা তারা করছে সেই সময়। আমি এগুলোর ভিতর ছাতাও নাই, পাশেও নাই। তবে লোকটা তো সুবিধা না, মানে আমি বিদেশ গেছে আমার সাথে 2 জন যাওয়ার কথা, জোর করে 3 জন গেছে। এখানে এসে তারা রিপোর্ট দেবে না মন্ত্রণালয় যে হ্যাঁ আমরা বিদেশে গেছি, আমরা সেই বলছি তো আপনি এটা রিপোর্ট দিলেন না কেন, দেন না কেন, বিদেশ গেছে আমার কাছ থেকে চায় জিও লেটার। আমি জিও লেটার করছেন, গেছেন, টিকিট আর সেটা তো আছে, কিন্তু আপনি গেছেন যাই আইসা একটা রিপোর্ট দেবেন হ্যাঁ আমরা ফ্যাক্টরি ভিজিট করছি, সব ঠিকঠাক আছে এগুলো। না আসলে এটা তো দেওয়া উচিত ছিল, তো বিদেশ গেছে আমার একটা খরচ হয়েছে না, তো আমি আমার কোম্পানি দিছে হয়তো হোটেল ভাড়া থাকা খাওয়া, কিন্তু আমার প্লেন ভাড়াটা এখন আমার দিতে হয়েছে। প্লাস একজন জয়েন্ট সেক্রেটারি, একজন ডেপুটি সেক্রেটারি পার ডে কত টাকা সরকারি ভাবে দিতে হয়, সেই কত ডলার দিতে, সেটা আমার কাছ থেকে হিসাব করে তারা নিছে। যাচাই বাছাই না করেই ফুটবল কেনার বিলগুলোতে স্বাক্ষর করে দিতেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক আলিমুজ্জামান ও উপপরিচালক ফেরদাউস আলম। ক্রীড়া পরিদপ্তরের পরিচালকের স্বাক্ষর ছাড়া এই বিল দেয়া হলো কিভাবে? ইজিপিতে যে টেন্ডারটা হয় সেইটাও অনুমোদন দেয় কিন্তু পরিচালক স্যার। আর আমাদের মূলত যে অ্যাকাউন্টস দেখে সে হলো একটা পিয়ন ছিল, পিয়ন থেকে তার ওই পদে দিয়ে এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা পরীক্ষা সাপেক্ষে আমাদের মিনিস্ট্রিতে এটা দিছে, স্যারও এটা ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের ফল্ট ফাইলে অবশ্যই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে। অভিযুক্ত সহকারী পরিচালক আলিমুজ্জামান পুরো দায় চাপালেন তৎকালীন পরিচালক আনম তরিকুল ইসলামের উপর। সেই সাথে যুগ্ম সচিব আনম তরিকুলের কিছু দুর্নীতির চিত্রও তুলে ধরলেন আমাদের সামনে। স্যার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্নীতি করছে। সে বিভিন্ন অফিস ভিজিটে যেয়ে সে মোটা অঙ্কের টাকা সাথে বিভিন্ন ধরনের গিফট দাবি করত, যা আমাদের অফিসারদের দেওয়া সম্ভব ছিল না। কিছু ভুল ত্রুটি আমাদের অফিসারদের থাকতে পারে, সেগুলো সে শুধরিয়ে দিতে পারত, কিন্তু সে শুধরিয়ে কখনো দেয়নি। সে এইটাকে পুঁজি করে কার একটু ভুল আছে সেটাকে করে তার কাছ থেকে টাকা আদায় করবে, তার কাছ থেকে মাছ আদায় করবে, তার কাছ থেকে সোনার চেইন আদায় করবে। এইটা ছিল তার ফন্দি। এবার আমাদের সামনে পরিচালক তরিকুলের ড্রাইভার কিভাবে ঘুষ লেনদেন হতো তার একটা নমুনা দেখালেন সেই ড্রাইভার। উনি দেখাইছে এই আংটিটা নিছে কি? স্যারে নিছে। স্যার নিছে তো? কার জন্য নিছে? স্যারের ওয়াইফের জন্য। লাস্টে স্যার বলছে এটা? হ্যাঁ, এই দেখেন উনি করে দিছে। আরও দেখেন তারা টান দেন। এটা কিনে দিছে কে? প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যার বলতে লাইব্রেরিয়ান কিনে প্রিন্সিপালের এক্সটেন্সে দিতেছে। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুলের মোহাম্মদপুরে 3টি ফ্ল্যাট। মালিককে তরিকুল ইসলাম, তরিকুল স্যার। আনম তরিকুল ইসলামের সামনে এবার টিম 360 ডিগ্রি। 3টা না 2টা ভাগে যা পাইছি, 2টা যেখানে যা আছে সব আমার সব ইনকাম ট্যাক্সের হয়ে যেতে যায়। শোনেন, একটা মানুষের সম্পর্কে যদি স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে কিন্তু আপনি সেটা বলবেন, যখন কোনো কিছু থাকবে না তখন আপনি সব বলবেন, এটাই নিয়ম। কিন্তু বিদেশ সফর, ঠিক আছে, ধন্যবাদ। এটি এর আগে একবার পরিচালক আরও 4-5 বছর আগে গেছে, আমি সেকেন্ড টাইম, আমি একা না, মন্ত্রণালয়ে 2 জন কর্মকর্তা সহ। এখন এটি এবারও আমাকে বলা হয়েছিল যাওয়ার দরকার নেই, যেভাবে হয় সেইভাবে। কিভাবে? এই টাকাটা 50% পরিচালক নেবে আর 50% ভাগ। তা অসম্ভব। আমি আমার জিনিস দেখি ভালো বেস্ট কোয়ালিটি দেখি নেবো, আমি কেন এই টাকা ভাগে এইভাবে নেব? হ্যাঁ, এই জন্য যাওয়া। আর হচ্ছে আপনার সেটি সচিব এবং মন্ত্রী অনুমোদন ক্রমে এটি তো। আর কলেজ থেকে আমি যে কথা বললাম যে অভিযোগ আপনি দিতে পারবেন, কিন্তু প্রমাণ করতে পারবেন। ক্রীড়া পরিদপ্তরের যাবতীয় সব অনিয়ম ও দুর্নীতি নিয়ে আমরা কথা বলি ক্রীড়া উপদেষ্টার সাথে।
বিগত সময়ের যে দুর্নীতিগুলোর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং হচ্ছে যে ক্রীড়া পরিদপ্তরকে আরো গতিশীল করার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন আর কি? আপনারা দেখেছেন এই বিষয়ে ইতিমধ্যেই আমরা 4 জনকে ক্রীড়া পরিদপ্তরের সর্বোচ্চ 4 জন অফিসারকে বদলি করা হয়েছে। যোগ্য, দক্ষ এবং সৎ একজন অফিসার খুঁজছি যাকে সেখানে দায়িত্ব দেওয়া যায়, এবং পূর্ববর্তী আরো যে দুর্নীতিগুলো হয়েছে এর সাথে কারা আরো জড়িত আছে পরিদপ্তরের অফিসাররা, সেটা আমরা খতিয়ে দেখবো এবং তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া। যারা দুর্নীতি করে তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় তাহলে সবাইকে সজাগ থেকে কাজ করা উচিত, যাতে কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া না হয়। কার আমলে কত দুর্নীতি হয়েছে এই পরিসংখ্যানের চেয়ে জরুরি হলো দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দণ্ড নিশ্চিত করা। তা না হলে যুগ যুগ ধরে জনগণের টাকায় বাজেট তৈরি করে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের পকেট ভারী করা ছাড়া আর কোনো ফলাফলই আসবে না। তৃণমূলের খেলোয়াড়দের জাতীয় দলে খেলার স্বপ্নও পূরণ হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।